দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে। সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সোহেলি কণা। স্বনামে খ্যাত বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর সম্প্রতি বাংলা টিভিতে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন। তিনি কথা বলেছেন বাংলাদেশের যুদ্ধ অপরাধ বিচার প্রক্রিয়ার যৌক্তিক অবস্থান নিয়ে। আমাদের স্টুডিওতে তার সাথে কথা বলেছেন হাসান মাহমুদ। আপনারা জানেন, বাংলা টেলিভিশনে আমরা বাংলাদেশের দলীয় রাজনীতি পরিহার করে চলি, কিন্তু তার মানে এই নয় যে আমাদের জাতীয় বিষয়গুলো পরিহার করে চলতে হবে। আমরা সেগুলো নিয়েও কথা বলি। সেই বিষয়ে আপনারা শুনলেন, আমরা আমাদের জাতির একজন দিকপালের সাথে আজকে কথা বলার সুযোগ পেয়েছি। জাহাঙ্গীর ভাই, বাংলা টেলিভিশন স্টুডিওতে আপনাকে স্বাগতম জানাই, আপনাকে আবাহন করি। আমি ব্যক্তিগতভাবে খুশি যে আপনারা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন। আমরা এই মুহূর্তে অনেকগুলো জাতীয় বিষয়ই চলছে, কিন্তু তার মধ্যে একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। যুদ্ধাপরাধীদের বিচারের যে বিষয়টা, আমরা ৭১ দেখেছি, কিন্তু এখন আমরা দেখেছি যে ৭১-এ আমরা যুদ্ধাপরাধ যেভাবে দেখেছি তার সাথে আরও অনেকগুলো মাত্রা যোগ হয়েছে। এখন এটাকে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনাকে বলি, একটু দয়া করে সংজ্ঞায়িত করুন, এটা কি একটা মানবাধিকারের বিরুদ্ধে অপরাধের বিচার, না একটা রাজনৈতিক প্রতিহিংসার বিচার, না একটা ধর্মীয় বিষয়কে জটিল করে তোলা হয়েছে, না অন্য কোনো দেশের সাথে সম্পর্ক টানাপোড়েন? এটা আপনি একটু দয়া করে সংজ্ঞায়িত করুন। কোনো প্রতিহিংসার কারণে এই বিচার হচ্ছে এটা বোধহয় ঠিক না, একেবারেই ঠিক না। আচ্ছা, যে কারণে এই বিচারের প্রশ্নটি উঠেছে সেই কারণটা হচ্ছে ঐতিহাসিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সর্বশেষে প্রতিটি ব্যক্তির বেঁচে থাকবার অধিকারের বিষয়। আচ্ছা, আমি কিভাবে আমার নিজের দেশে বেঁচে থাকতে চাই। পাকিস্তান যখন হলো এবং পুরো পাকিস্তানকে যখন একটি রাষ্ট্রের ভেতরে সংজ্ঞায়িত করবার চেষ্টা করা হলো, তখন থেকে কিন্তু এই অধিকারের প্রশ্নটি এসে গেছে। আমি একজন মানুষ, একজন বাঙালি, একজন কৃষক, একজন ছাত্র, কিভাবে এই দেশের মধ্যে বসবাস করব? তার কারণ আমার কোনো অধিকারকেই এই রাষ্ট্র স্বীকার করতে রাজি হচ্ছে না। আচ্ছা, মনে রাখবেন, প্রথম শুরু হলো যে প্রশ্নটা নিয়ে, সে হচ্ছে জমি জমার অধিকারের বিষয় নিয়ে। প্রজাস্বত্ব আইন, প্রজাস্বত্ব। সেই জমি জমার বিষয় নিয়ে যখন শুরু হলো, তখনই পাকিস্তান রাষ্ট্র এবং পাকিস্তান সরকার বলা শুরু করলেন এই প্রশ্নটি হচ্ছে ভিন্ন দেশ থেকে তৈরি করা প্রশ্ন, এর সঙ্গে বাঙালিদের কোনো সম্পর্ক নেই। জমির উপর অধিকার এই আন্দোলন শুরু হতেই শুরু হয়ে গেল ভাষার আন্দোলন। আমি আমার যে ভাষায় কথা বলি সেই ভাষার উপর আমার অধিকারটা আমি প্রতিষ্ঠা করতে চাই। যেমন জমির উপর অধিকার চাচ্ছি, ঠিক তেমনি ভাষার উপর অধিকার চাচ্ছি। ভাষার উপর অধিকারের সঙ্গে সঙ্গে আবার আর কি কথা এসে গেল, এগুলো কিন্তু সব অধিকার সম্পর্কিত। যে আমি একই রাষ্ট্রের বাসিন্দা হওয়া সত্ত্বেও আমার তো অধিকার নেই। কেন পাকিস্তানে যারা বসবাস করেন, পাকিস্তান মানে পশ্চিম পাকিস্তানে, তারা অধিকারের দিক দিয়ে বেশি পাচ্ছেন, আমি এই অংশে বসবাস করছি, আমি অধিকারের থেকে কম পাচ্ছি। তখনই এসে গেল অধিকারের কথাটা, স্বাধিকারের অধিকার। স্বাধিকারের অধিকার থেকে আবার শুরু হয়ে গেল
স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন, যে স্বাধিকার তো এইভাবে হয় না, স্বায়ত্তশাসন তো দিতে হবে। যখন এই স্বায়ত্তশাসনের প্রশ্ন উঠলো তখন কি আশ্চর্য বলা শুরু হলো যে আমরা ভিন্ন দেশের চক্রান্তকারী, আমরা রাষ্ট্রটাকে ভাঙতে চাচ্ছি। তখন স্বাধীনতা ছাড়া আর উপায় ছিল না। তারপরেই এত কিছু যখন আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো একটার পর একটা, প্রথমত জমি, দ্বিতীয়ত ভাষা, তৃতীয়ত আমরা কিভাবে বাঁচবো সেই অধিকার, তখন আমরা আর কি করতে পারি? তখন একটা কথার মধ্যে আমরা তখন সবাই চলে এলাম, এ দেশের পুরো পাকিস্তানের সকল বাসিন্দারা যে স্বাধীনতা ছাড়া আমাদের অন্য কোনো পথ নেই, অন্য কোনো উপায় নেই, এবং স্বাধীন আমাদের হতেই হবে। তাহলে এর মধ্যে ওই প্রশ্নটা কেন উঠবে যে আমরা বিচারের কথা যখন বলছি তখন আমরা ধর্মের কথা কেন তুলব? আমরা যারা ৭১ দেখেছি আমরা জানি যে মানবাধিকার কিভাবে লঙ্ঘন করা হয়েছে, কিভাবে মানে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, আমাদের চোখের সামনে হয়েছে। কিন্তু জাহাঙ্গীর ভাই, এখনকার প্রজন্ম ওরা জানে না, ওরা দেখেনি। আর বিষয়টা এমন ছিল যে ওটা যে দেখেনি তাকে কথায় বোঝানো সম্ভব নয়। এই জেনারেশনকে, এই প্রজন্মকে আমাদের পঙ্কিল রাজনীতি এই কৃত্রিম কথাগুলো দিয়ে প্রভাবিত করতে পেরেছে। তো এটার জবাব কি বলবেন যে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা, এটা অমুক ষড়যন্ত্র? অতীতের দায় শোধ না করে আমরা সামনে যেতে পারবো না। কথা সত্য, কিন্তু তারপরও কথা থাকে। জার্মানিতে এখনও নাৎসিদের বিচার হয়, এবং নাৎসিদের বিচারের ব্যাপারটি একটি বিশেষ রাজনৈতিক দলের বিষয় নয়, এটা সমগ্র জার্মান জাতির এটা অধিকারের বিষয়। এই পঙ্কিলতা, এই কদর্যতা যা কিনা নাৎসিবাদের মধ্যে দিয়ে উদ্ভূত হয়েছে, সেটাকে পৃথিবী থেকে উধাও করে দিতে হবে। একই কথাটা কিন্তু বাংলাদেশের এই যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপার। এই জন্যে যারা দেখেননি, যারা অল্প বয়সী, তারা তো এখন দেখছেন, বুঝতে পারছেন কেন কথাটা এভাবে ওঠে। যখনই প্রশ্ন উঠছে যে যুদ্ধাপরাধীদের বিচার হোক, এবং যারা বলছেন যে আমরা তো সে সময় জন্মগ্রহণে করিনি, তারা তো এখন বুঝতে পারছেন, যখন তারা খবর কাগজ পড়েন বা গ্রামাঞ্চলে যান, মফস্বলে যান, যখন তারা জানেন যে এই দাবি করবার জন্যে তাদের পায়ের, তাদের হাতের রক কেটে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো হয় না, এটা তার মানুষের সংজ্ঞার মধ্যে পড়ে না। একটা রাজনৈতিক প্রতিবাদী যদি হতো, রাজনৈতিক প্রতিহিংসা যদি হতো, তাহলে তো আঙ্গুল কাটার ব্যাপারটা উঠতো না। কার আঙ্গুল কাটা হচ্ছে? একজন ব্যক্তির, যে ব্যক্তি প্রতিবাদ করছে। প্রতিবাদ কিসের বিরুদ্ধে করছে? যুদ্ধ 40 বছর আগে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের 42 বছর আগে, সেই যুদ্ধের যে ভয়ঙ্কর ঘটনা, তার বিরুদ্ধে। এটা ভোলা যায় না। না না, এটা ভোলা যায় না। পৃথিবীতে যুদ্ধাপরাধীদের বিচারের বোর্ডটা প্রথম তৈরি হলো নাৎসি জার্মানির নুরেমবার্গ থেকে। তার আগে যুদ্ধ কি হয়নি? গণহত্যা কি হয়নি? হয়েছে। যখনই এই বোর্ডটা তৈরি হয়, যেটা কিনা সাম্প্রতিক একটা ইতিহাসের বিষয়, তখনই প্রশ্নটা ওঠে যে কেন এই হত্যা? 2, কেন এই হত্যাকে উচ্ছেদ করা যাবে না? 3, যারা এই হত্যা করেছে তাদেরকে বিচার করতেই হবে। বিচার বাদে যদি অন্য কিছু করা হয় তাহলে ওটা ওই নরহত্যারই অংশ হয়ে যায়, বৈধতা দেওয়া হবে। সেই জন্য বিচারটা দরকার। আচ্ছা, বিচার ছাড়া কোনো কিছুকে বৈধ করা যাবে না। এই জন্যেই এই বিচারের প্রশ্নটি উঠেছে। এর সঙ্গে 40 বছর আগের বা পরের কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা, যদি থাকতো তাহলে
জার্মানিতে এখনো এদেরকে খুঁজে খুঁজে নাৎসিদের খুঁজে খুঁজে বিচার করা হতো না। আমরা খুব একটা শুদ্ধ সংস্কৃতির মধ্যে নেই। এই অশুদ্ধ সংস্কৃতিকে মনে রেখে আপনি ভবিষ্যতে কি দেখতে পাচ্ছেন? এই রায়গুলো কি সত্যি কার্যকর হতেও পারে? আপনার ব্যক্তিগত অভিমত এটা। না, আমি যে কথা বলবো সেটা হচ্ছে আমার ব্যক্তিগত মত। হ্যাঁ, সেটা অবশ্যই। আচ্ছা, তার কারণ যদি এই বিচার না হয় তাহলে আমি নামক একজন যে ব্যক্তি, আমি বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর নামক একজন ব্যক্তি অর্থহীন হয়ে যাব। আমার বেঁচে থাকবার কোনো দায়বোধ থাকবে না। আমি কিসের জন্য বেঁচে থাকবো? সেই হিসেবে তো পুরো জাতিই অর্থহীন হয়ে যাবে যদি গণহত্যাকারীদের বিচার না হয় এবং সে রায় কার্যকর না হয়। পুরো আমাদের মুক্তিযুদ্ধের পারপাসটাই, উদ্দেশ্যটাই আমাদের ব্যর্থ হয়ে যাবে। এই জন্য এটা ব্যর্থ হবে না। আমরা 40 বছর পরেও তো এই বিচারের কাছে এসে উপস্থিত হয়েছি। পৃথিবীর সব দেশে এটা হচ্ছে। এটা আগে পরের ব্যাপার নয়, ইতিহাসে অগ্রসর হওয়ার বিষয়। ইতিহাসে যদি অগ্রসর হতে হয় কোনো ব্যক্তিকে, কোনো জাতিকে, তাহলে এই পরিক্রমার মধ্যে দিয়ে যেতে হবে। আচ্ছা, এই পরিক্রমা বাদ দিয়ে আমরা কোনো বিচার করতে পারবো না, কোথাও পৌঁছতে পারবো। তাহলে জাতি সঠিক পথে আছে। অবশ্যই। জাহাঙ্গীর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা একজন দিকপালের অভিজ্ঞতার কণ্ঠ শুনলাম। আমরা এরকম আবারও আপনাদের দেওয়ার চেষ্টা করব। facebook.com/বাংলা টেলিভিশন কানাডা আমাদের ফেসবুক ঠিকানা। বাংলা টেলিভিশনের আপডেট জানতে ফেসবুকে ফলো করুন। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। আমি বাসানীয় ঘোষ, পার্সোনাল ইনজুরি লয়ার। দুর্ঘটনার পর আপনার মেডিকেল, ইনকাম লস ও অন্যান্য বেনিফিটের জন্য লড়াই করা আমার দায়িত্ব। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমি কোনো ফি নিই না। একটি স্বপ্নীল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। সালের বিজয় দিবস উপলক্ষে বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠানটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছিল টরন্টোতে। দর্শক, এই অনুষ্ঠানটির ওপরে একটি প্রতিবেদন থাকছে এবার। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। কেবলমাত্র যারা জাগরণের গান ও কবিতায় অংশ নিয়েছিলেন সেই শিল্পীরাই তাদের পরিবারের সদস্য সহ নিমন্ত্রিত ছিলেন। বাংলা টিভির প্রযোজক সাজ্জাদ আলী, জাগরণের গানের সঙ্গীত আয়োজক ও মুখ্য সংগঠক মাসুদুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই পরপর 4 বছরের জাগরণের গান করতে যেয়ে যে পরিশ্রম, যে ডেডিকেশন, যে দেশপ্রেম আমরা তার কাছ থেকে পেয়েছি, এমনটা যদি আমাদের সবার থাকতো খুব ভালো হতো। অনুষ্ঠানের বিশেষ অতিথি ওয়ালমার্ট কানাডার ডিস্ট্রিক্ট ম্যানেজার মেরি সিদ্দিককে সম্মানিত করেন বাংলা টেলিভিশন কানাডার সঙ্গীত বিভাগের পরিচালক AFM আলিমুজ্জামান। আমি অনুরোধ করব মেরি সিদ্দিক একটু যদি আসেন আমাদের কাছে। শ্রদ্ধার্ঘ্য আমাদের, এবং এই শ্রদ্ধার্ঘ্য
প্রাণ ভরা শ্রদ্ধার্ঘ্য বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনি এটাকে গ্রহণ করে রাখবেন সবসময়, এই আর কি। I'm very grateful, very honored, very humbling to Bangla Television, as well as Sajjad Bhai, as you know, and all of you. I'm not a good speaker. I don't have word to express. All I want to say, I'm very grateful as Bangladeshi, as well as Canadian. And thank you very much for giving me such an honor. বাংলা টিভির বিজয় দিবসের এই বিশেষ অনুষ্ঠানটি নির্মাণের পটভূমি ও প্রেক্ষিত তুলে ধরেন হাসান মাহমুদ। 42 বছর আগের এই ধরনের গান কবিতা আমাদের প্রয়োজন ছিল, আজ কেন প্রয়োজন আবার? আজকে তো প্রয়োজন হওয়ার কথা নয়, আজকে তো ইতিহাস ঘটার কথা, কিন্তু এখনো কেন প্রয়োজন? এই জন্য যে জাগাতে হয় তাকে যে ঘুমিয়ে থাকে। আমরা জাতি হিসেবে মাঝে মাঝেই ঘুমিয়ে যাই এবং তখনই জাগরণের গান কবিতার দরকার পড়ে। এরপরই প্রিমিয়ার শোটি প্রদর্শিত হয়। আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, আমরা করব জয় একদিন, বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস একদিন রক্তের অক্ষরেই লেখা হবে। প্রিমিয়ার শো শেষ হওয়ার পরপরই জাগরণের গান ও কবিতায় অংশ নেওয়া শিল্পীদের পরিবেশনায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। আমাদের এই সাংস্কৃতিক পর্বে প্রথম পরিবেশনা নিয়ে আসবে আমাদের সর্বকনিষ্ঠ শিল্পী আনিকা রিদা মজুমদার ও একটি দেশের গান পরিবেশন করবেন। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায় হৃদয়ে আমার চায় জুড়িয়ে, চায় জুড়িয়ে, ও আমার বাংলা মা তোর। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। এবারে সঙ্গীত পরিবেশন করবে রিঙ্কু ভুইয়া। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। মুখের নিচে মুখোশ হয়ে যায় ঘিরে থাকে কুয়াশা যখন, কত শত অনুভূতি বিবর্ণ রঙে ঘিরে ধরে কুয়াশা যখন। সম্মানিত দর্শক, আমরা যে শ্রুতিমধুর গানগুলো শুনছি, এই গানগুলোকে আরও শ্রুতিমধুর করে দিচ্ছে আমাদের তবলা শিল্পী দোলন সিনহা। তার জন্য একটা করতালি। আরে বিদেশ থেকে আইলো দুশ্মন, শাসন করার ভানে, আরে দেশের মানুষ দেশে মারে বন্দুকে কামানে। আমাদের শস্যের দানা অপূর্ণ, বৃক্ষরাজি নিষ্ফল, সাহসী পুরুষ নিহত, দীর্ঘদেহী পুত্র নিরুদ্দিষ্ট। এক সাগর
পণ করেছে আমার কলম, সে আর লিখবে না। যখন সব পুড়ে অঙ্গার, মানুষ সব একে একে পুড়ে খাক, কবিতা তখন স্রেফ রসিকতা। ফারহানা রাশেদ মিতাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। হারাই ঢেবের সাগর পাড়ি দেব রে, হারাই ঢেবের সাগর পাড়ি দেব রে। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমার আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার নাম ধাম তোমার জানার দরকার নেই কালো মেয়ে, আমি সাদা কি কালো, হলদে কি বাদামি, সবুজ কি বেগুনি, কি এসে যায় তাতে। ধরে নাও আমার কোনো বর্ণ নেই, আমি গোত্রহীন। ভোরের হাওয়ায় ঘুম ভাঙাতে চুমে নয়ন পাতে, ভোরের হাওয়ায় আর ঘরের ছেলে সবাই মিলে দেখা দিয়ে আয় রে মাকে মিলেছি আজ মায়ের ডাকে। ঘরের হয়ে পরের মতন ভাই ছেড়ে ভাই কদিন থাকে, মিলেছি আজ মায়ের ডাকে। প্রভু জানি আমি একদিন দেখা পাবো, জানি আমি একদিন দেখা পাবো। ধন্যবাদ। একটি কবিতা লেখা হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলাস, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রুদে তাহার বজ্রকণ্ঠ বাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের হলো। ফুলের মতো ফুটলো ভোর, ভাঙলো মাঝির ঘুমের ঘোর। যাত্রা শুরু, যাত্রা শুরু হবে এবার, হলো যে সময়। ঝিকিমিকি জল, নদী টলমল, জোয়ার বয় রে বয়। ঝিকিমিকি
চল নদী টলমল জোয়ার বয় রে বয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। থাকছে মাঝি চোখে যাদের ঘুম, ওই চতুর্দিকে প্রতিধ্বনির ধূম।